সাথে হল্লা বল, মানুষের পাশে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। নমস্কার, স্বাগত হল্লা বলের এই মুহূর্তে সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি জয়শ্রী। খবরের শুরুতেই শিরোনাম। চুক চুক লাগাও চুমুক, জনমনে তোর তাজা আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, আদে রসে তুই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ, স্বাদ স্বাদ। আইজিএমজিবি এবং সব জেলা হাসপাতালে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত পুলিশের স্কোয়াড প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। চিকিৎসক নিগ্রহ কাণ্ডে অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদানের দাবিতে সিটি সেন্টারের সামনে ধর্নায় বসলেন ডাক্তাররা। পশ্চিম কেন্দ্রে প্রদত্ত ভোটের হার বেড়ে দাঁড়িয়েছে 83.05%, জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক। আইজিএম হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, জানিয়েছেন এসব ঘটনা বরখাস্ত করবে না সরকার। কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতে রক্তদাতাদের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই রক্ত সংগ্রহ করা হলো ঊনকোটি জেলার ফটিকরায়ের আম্বেদকর কলেজে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। এখন চোখ রাখছি বিস্তারিত খবরে। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রদত্ত ভোটের হার বেড়ে দাঁড়িয়েছে 83.05%। শুক্রবার সন্ধ্যায় এক রুটিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরুণীকান্ত এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, সিপিএম 464টি বুথের ভোট দিয়ে এবং কংগ্রেস 80টি বুথের অভিযোগ জানিয়েছে। এই অভিযোগগুলি কেন্দ্রীয়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। পশ্চিম কেন্দ্রের প্রদত্ত ভোটের হার এবং ভোট প্রক্রিয়া নিয়ে মোটের উপর সন্তোষ ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরুণীকান্ত। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রদত্ত ভোটের হার বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার প্রায় 1250 বুথের প্রাপ্ত হিসেবের ভিত্তিতে মুখ্য নির্বাচনী কমিশনার জানিয়েছিলেন ভোটের হার 81.21%। পরবর্তী সময়ে সবকটি বুথেরই হিসেব নির্বাচন দপ্তরে আসে। সেই হিসেবে দেখা গেছে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রদত্ত ভোটের হার 83.05%। শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরুণীকান্ত এই সংবাদ জানিয়েছেন। एसी वाइज टर्नआउट अभी हम लोग का थोड़ा फिगर्स वगैरह कल रात तक आ गया है और टोटल वोटर्स वोटिंग परसेंटेज है अभी 83.1% है। जैसे लास्ट कल तो बताया था ना 81 पॉइंट समथिंग, थोड़ा बढ़ सकता है बिकॉज और भी सम वोटर सम डिटेल्स आना बाकी है। 83.1% है। और उसके अलावा हमारा जो ईस्ट कॉन्स्टिट्यूएंसी के लिए सेकेंड সাংবাদিক সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ এবং পুনর্ভোট সংক্রান্ত বিষয়ে এক প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, সিপিএম দল 464টি বুথে রিগিং এর অভিযোগ করেছে। কংগ্রেস দল 80টির মতো বুথে রিগিং এর অভিযোগ উত্থাপন করেছে। এছাড়াও বিভিন্ন দল বিভিন্ন কেন্দ্রে রিগিং এর অভিযোগ করে পুনর্ভোট চেয়েছে। শ্রীরাম তরুণীকান্ত জানান,
সব রাজনৈতিক দলের অভিযোগগুলি কেন্দ্রীয়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে প্রিসাইডিং অফিসারের ডায়েরি, সেক্টর অফিসারের নোট এবং প্রয়োজনে ওয়েব ক্যামেরাও খতিয়ে দেখা হবে। There was no doubt about it that we were also not happy with some of the complaints which came and some of the other issues which surfaced out. But हम लोग उम्मीद रखते हैं कि जो हमने कदम उठाए हैं, जब कंप्लेंट हमारे पास पोलिंग के स्लो पोलिंग वगैरह बिगिनिंग में हुआ था और कहीं कहीं में प्रॉब्लम्स आ रहा था, उसके बाद हमने जो कदम उठाए उसके बाद में पोलिंग का परसेंटेज इम्प्रूव हुआ है। पब्लिक भी बाद में जिन जिन को तकलीफ हुआ है वो आके अपना वोटिंग भी किए हैं, इसका तो वोटिंग परसेंटेज से मालूम होता है। जहाँ तक स्पेसिफिक कंप्लेंट्स है कि कहाँ पे यहाँ पे ऐसा प्रॉब्लम हुआ है वैसा प्रॉब्लम हुआ है, जो कंप्लेनेंट का जो बूथ नंबर वगैरह बताएंगे वो बूथ में हम लोग वहाँ पे चेक करेंगे कि क्या क्या पोजीशन है, कि वहाँ पे वोटिंग परसेंटेज कितना हुआ, वहाँ पे प्रिसाइडिंग ऑफिसर्स का डायरी देखेंगे और वो जो माइक्रो ऑब्जर्वर्स हैं वहाँ पे और ऑब्जर्वर्स भी हैं और ARO का रिपोर्ट और सबसे वेब कैमरा भी तो है, वो सब देख के हम लोग डिसाइड करेंगे कि हुआ है। बट द फैक्ट दैट वी गॉट 83% वोटिंग। সাংবাদিক সম্মেলনে সিইও জানান, রাজ্যে বিধানসভা ভোটের প্রদত্ত ভোটের হার লোকসভা নির্বাচন থেকে কিছুটা বেশি থাকে। সাধারণত 7 থেকে 8% ভোট বেশি হয় বিধানসভায়। এবারও এমনটাই হয়েছে বলে দাবি করেন তিনি। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। সদ্য অনুষ্ঠিত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। এই অভিযোগ তুলে মোট 446টি ভোট কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবিতে শুক্রবার আগরতলায় র্যালি বের করে সিপিএম। বৃহস্পতিবার অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে পশ্চিম আসনের মোট 1600-ও বেশি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে 446টি কেন্দ্রে সম্পূর্ণ রিগিং করেছে বিজেপি ক্যাডাররা। রাজ্যের নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের প্রধান সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রীর নির্দেশে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে, এমন অভিযোগ করেন সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী পবিত্র কর। এই 446টি কেন্দ্রে পুনঃ ভোট চেয়েছে সিপিএম। এই দাবিতে শুক্রবার রাজধানী আগরতলায় র্যালি বের করা হয়। আপনারা কালকে দেখেছেন আমাদের পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সাংবাদিক সম্মেলন করে তিনি কালকে বিকেলবেলা এসেছিলেন। আজকে কৈলাসহরের একটা সভাতে যাবেন। সমগ্র রিপোর্টটা নেওয়ার পরে তিনি দেখেছেন এবং আমরা যে রিপোর্ট পাঠিয়েছি যে 1660-এর উপরে ভোট 600-এর উপরে যে ভোট কেন্দ্র আছে এই ভোট কেন্দ্রের মধ্যে 446টি কেন্দ্রে একেবারেই রিগিং করেছে বিজেপির গুন্ডা বাহিনী এবং সেখানে নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশের যে প্রধান এবং তারা যারা একেবারেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। তাই আমরা এই 464টি নির্বাচন কেন্দ্র হতে আমরা রিপোর্ট ডিমান্ড করেছি। সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফায় বৃহস্পতিবার রাজ্যের পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনেও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজেপি ক্যাডাররা ব্যাপক ছাপ্পা ভোট দিয়েছে বলে বিরোধীদের অভিযোগ। ফলে বেশ কিছু বুথে পুনর্নির্বাচনের দাবি করা হয় বিরোধী দলের তরফে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। আইজিএমজিবি এবং রাজ্যের সবকটি জেলা হাসপাতালে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানিয়েছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। এই পুলিশের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত নিজের মন্ত্রী হিসেবে প্রাপ্য পুলিশের এসকর্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। স্বাস্থ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে স্বরাষ্ট্র দপ্তরে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে বলে জানা গেছে। রাজ্যে একের পর এক চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটছে। ভোটের দিনও রাজধানী আগরতলায় আইজিএমের এক চিকিৎসক পেশেন্ট পার্টির হাতে নিগৃহীত হয়েছেন। এ নিয়ে গত এক বছরে 10 জন চিকিৎসক কর্তব্যরত অবস্থায় নিগৃহীত হলেন, কিন্তু একটি ক্ষেত্রেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হয়নি। সরকারের নীরব ভূমিকায় আশকারা পেয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার আইজিএম হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় সমাজের সর্বস্তরের জনগণ আতঙ্কিত। এ থেকে বাদ যাননি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনও। চিকিৎসক নিগ্রহের ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান।
নিজের স্বাক্ষরিত এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দিকে দিকে যখন চিকিৎসকরা নিগৃহীত হচ্ছেন তখন দপ্তরের প্রধান হিসেবে পুলিশের এসকর্ট নিয়ে চলাফেরা করা বেমানান বলে মনে করেন তিনি। তাই আইজিএম, জিবি এবং রাজ্যের সবকটি জেলা হাসপাতালের পুলিশের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানান তিনি। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত মন্ত্রী হিসেবে পাওয়া পুলিশের এসকর্ট প্রত্যাহারেরও ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। মারধর করছে, কখনো জুতো পেটা করছে, একটা ললেসনেসের একটা সিচুয়েশনের মতো এসে গেছে। দিস ইজ এবং আমি এই সাবরুমের ঘটনার পর আমি স্বয়ং নিজে এসপি সাউথকে ফোন করেছি, তাকে অ্যারেস্ট করার জন্য আমি বলেছি। কিন্তু আনফর্চুনেটলি আমি জানি না, একজন মন্ত্রী বলার পর যে ডিপার্টমেন্টের মিনিস্টার বলার পরেও এখন অব্দি আসামি অ্যারেস্ট হয় না। স্বাভাবিকভাবে দুষ্কৃতকারীরা, আক্রমণকারীরা, হামলা হুজ্জুতকারীরা আশকারা তো পাবেই। তো মোস্ট আনফর্চুনেট, এখন তো সিচুয়েশন ইজ ভেরি গ্রেভ। এরকম যদি চলতে থাকে অবভিয়াসলি ডক্টর বাবুর একটা ধৈর্যের একটা লিমিট। দে আর ফাইটিং ফর দ্য কজ অফ হিউম্যানিটি, এবং তাদের যদি নিরাপত্তা আমরা দিতে না পারি তো স্বাভাবিক তাদেরও অন্য চিন্তা ভাবনা করবে বলেছেন ওনারা। তো আমি দেখি, আমি নিজে হোম মিনিস্টারের সঙ্গে কথা বলবো, আমাদের রাজ্যে দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো, বলে হাসপাতালে গুলোতে, বিশেষ করে যেখানে গাইনো কিংবা ট্রমা, এই জায়গাগুলোতে পুলিশ পিকেট বসানোর, স্থায়ী পুলিশ পিকেট বসানোর আমি দাবি জানাবো। এবং ইমিডিয়েটলি ডাক্তারবাবুদের উপর হামলা, হুজ্জতি, মারধর, এই সমস্ত ঘটনা সাথে যারাই জড়িত তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। আমি দাবি জানাচ্ছি তাদেরকে অ্যারেস্ট করতে। এবং আইপিসি সেকশন ছাড়াও আমরা ত্রিপুরায় বিধানসভায় যে আইন আমরা প্রণয়ন করেছি সেই ধারা মোতাবেক এই আসামিদের গ্রেপ্তার করা এবং ডাক্তারদের নিরাপত্তা প্রদান করা হাসপাতালগুলোতে। ইফ দিস ইজ নট ডান, obviously doctors have got every right, the association has got every right তাদের সিদ্ধান্ত নেওয়া, এবং ডাক্তার বলে যে সিদ্ধান্ত নেবেন, being a minister I'll be standing beside the doctor like a solid rock. তো দেখি, এটা বহুত বেড়ে গেছে, এই জিনিস বরখাস্ত আমি করব না। I'm the last person to tolerate all these nuisance activities. I condemn it, এবং যারাই দুষ্কৃতকারী আমি তাদের অবিলম্বে তাদের গ্রেপ্তার, ইনক্লুডিং সাবরুম থেকে আরম্ভ করে যতগুলো ইনসিডেন্ট হয়েছে ইদানিংকালে সবগুলো গ্রেপ্তার চাই এবং বিচার চাইছে ডাক্তারবাবু, তার পরিবাররা, পুরো ডক্টর ফ্র্যাটার্নিটি। আমি এছাড়াও এই ডাক্তারবাবুর খুব দ্রুত আরোগ্য কামনা করছি। খুব সিভিয়ারলি ইনজিওর্ড and injured থেকে humiliated লাগে দিতে। This humiliation cannot be tolerated, will not be tolerated. This much I can say. I condemn this barbaric act. স্বাস্থ্যমন্ত্রী এসকর্ট প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পর রাজ্য প্রশাসনের তুমুল দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী নির্বাচনী প্রচার সেরে আগরতলা এসে বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে। উল্লেখ্য, এদিন এক সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান, এখন থেকে আইজিএম এবং জিবি হাসপাতালে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা হবে, কিন্তু জেলা হাসপাতালগুলির কথা মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেনি। গোটা বিষয়টি ক্রমে জটিল আকার নিচ্ছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোর। কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতে কোনো রকম স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হলো রক্তদান শিবিরে। ঘটনা শুক্রবার ঊনকোটি জেলার ফটিকরায় স্থিত আম্বেদকর কলেজে। অভিযোগের তীর কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ সাধারণে। চিকিৎসা ক্ষেত্রে এক আজব ঘটনার সাক্ষী হলো রাজ্যবাসী। বিনা চিকিৎসকে রক্তদান শিবিরের মতো একটি স্পর্শকাতর ঘটনা সংঘটিত হয়ে গেল। ঘটনা শুক্রবার ঊনকোটি জেলার ফটিকরায় স্থিত আম্বেদকর কলেজে। জানি ইতিমধ্যে স্থানীয় জনগণ সহ রাজ্যের স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সবাই মনে রক্তদান একটি
মহৎ কাজ, কিন্তু তার জন্য শারীরিক সক্ষমতার প্রয়োজন। তাই অভিযোগ উঠেছে চিকিৎসকের সাহায্যে স্বাস্থ্য পরীক্ষা না করেই এভাবে রক্তদাতাদের কাছ থেকে রক্ত নেওয়াতে হয়তোবা যে কোনো ধরনের অঘটন ঘটে যেতে পারত বা ভবিষ্যতেও ঘটতে পারে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার ফটিকরায় আম্বেদকর কলেজে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রায় 25 থেকে 30 জন রক্তদাতা রক্তদান করেন। কৈলাসহর ব্লাড ব্যাংকের কর্মীরা এই রক্তদাতাদের কাছ থেকে রক্তগুলি সংগ্রহ করেন। অভিযোগ, রক্ত নেওয়ার আগে নিয়ম মাফিক রক্তদাতাদের যে স্বাস্থ্য পরীক্ষাগুলি করা প্রয়োজন তা কোনোটি না করে রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রাজধানীর আইজিএম হাসপাতালে এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দীপঙ্কর দেবনাথকে অমানসিকভাবে মারধর করে মৃতার আত্মীয় পরিজনরা। বর্তমানে এই চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। এরই প্রতিবাদে রাজ্যের সমস্ত হাসপাতাল সহ প্রাইভেট চেম্বার এবং সমস্ত স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকগণ অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে সামিল হয়েছেন। শুক্রবার ছিল ধর্মঘটের প্রথম দিন। সে কারণে ফটিকরায় আম্বেদকর কলেজে অনুষ্ঠিত রক্তদান শিবিরে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না, যা কিনা কলেজ কর্তৃপক্ষ জানত। তারপরও চিকিৎসকদের অনুপস্থিতিতে রক্তদাতাদের কোন রকম স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই ব্লাড ব্যাংকের কর্মীদের দিয়ে রক্ত সংগ্রহ করিয়েছেন কলেজ কর্তৃপক্ষ, যা নাকি মোটেও উচিত ছিল না বলে দাবি সুস্থ স্বাভাবিক সচেতন নাগরিকদের। এ বিষয়ে রক্ত সংগ্রহ করতে আসা কৈলাসহর ব্লাড ব্যাংকের প্রোগ্রাম একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা উদ্যোগ নিচ্ছি সপ্তাহ দিন আগে থেকে। তারপরে আমরা 42 জনের নাম লিস্টেড, অনগোয়িং প্রসেস। আমরা কৈলাসহরের হেডকোয়ার্টার লোক যোগাযোগ করছি, সিএমও এবং এমএসএ লোক যোগাযোগ করছি। তারা বলছে যে ফটিকরায় পিএইচসিতে হসপিটালে ইনচার্জ আছে ইমার্জেন্সিতে, সমস্যা হলে আপনারা যোগাযোগ করতে পারেন। কৈলাসহর থেকে স্টাফ পাঠানো হয়েছে প্রায় গাড়ি নিয়ে প্রায় 5 জন। এখন পর্যন্ত 21 জন আমরা কমপ্লিট করছি ডোনার। এটা কি প্রথম দিন আগে আরো করা হয়েছে? আরও অনেক করা হয়েছে, আরও অনেকবার করা হয়েছে। আগামী দিনে কি এই ধরনের আগামী দিনে আমরা আরও একটু বড়টি ক্যাম্পে যাতে প্রোগ্রামটা করতে পারি, বড়টি অ্যারেঞ্জমেন্ট নিয়ে স্থানীয় এমএলএ থাকবো। কারণ ইলেকশন পিরিয়ডের দিকে আমরা তারা দিচ্ছি, আমরা কলেজের প্রফেসর ব্লাড দিচ্ছি এবং বাইরে এই রাজনগর প্রধান পঞ্চায়েতের উপপ্রধানও ব্লাড দেওয়া গেছে এবং কলেজের ছাত্রছাত্রীরা অবশ্যই করছে। পাশাপাশি এই বিষয়ে কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন বলে স্বীকার করে জানান, যেহেতু ওনাদের রুটিন প্রোগ্রাম ছিল তাই ওনারা করে নিয়েছেন। রক্তদানের মতো একটি স্পর্শকাতর বিষয়কে গুরুত্ব না দিয়ে তিনি রুটিন প্রোগ্রামকে আমরা রুটিন ওয়ার্ক হিসাবে, রুটিন ডিউটি হিসাবে আমরা এটাকে ধরে নিই, কারণ আমরা এনএসএস থেকে বছরে 2টো ব্লাড ডোনেশন করি প্রতি বছর। তো আমাদের ইচ্ছে ছিল যে মার্চের মধ্যেই করা, কিন্তু মার্চের মধ্যে আমরা করে উঠতে পারিনি ছাত্রদের গড়হাজিরের কারণে, কারণ আমাদের পরীক্ষার ইন্টারনাল অ্যাসেসমেন্ট চলছিল। তো ইতিমধ্যে আমাদের এনএসএস প্রোগ্রাম অফিসার যিনি ছিলেন তিনি বদলি হয়ে গেছেন ধর্মনগর কলেজে। তাই জন্য ওনাকে রিলিজ করার আগেই ওনার একটা ইচ্ছে ছিল যে ব্লাড ডোনেশনটা করার জন্য, এবং তাই জন্যই আমরা ইলেকশনের সামনেই আমরা এই ব্যস্ততার মধ্যেও আমরা ব্লাড ডোনেশনটা করতে বাধ্য হয়েছি। এবং আমরা এটা যেহেতু রুটিন ডিউটি আমাদের এবং রুটিন একটা একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে আমাদের আছে 2টো ব্লাড ডোনেশন আমরা করি বছরে। তো একটা আমরা এই এখন করলাম আর পুজোর পরে আরেকটা করবো। আমরা কতজন আজকে স্যার ব্লাড দিয়েছে? আমাদের এক্সপেকটেশন ছিল আজকে যে 30-এর মতো, এ যাবৎ 22 জন অলরেডি দিয়ে দিয়েছে এবং এখনো ব্লাড কালেকশন প্রক্রিয়া চলছে। স্যার যারা ব্লাড নিতে এসে তারা কোথা থেকে এসেছে আজকে? ব্লাড যারা নিতে এসছে ওনাদের অ্যাকচুয়ালি তো আমরা কৈলাসহর এখানে লোকাল ব্লাড ব্যাংক বলতে কৈলাসহর ব্লাড ব্যাংকিং, কৈলাসহর ব্লাড ব্যাংকের সঙ্গে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করার আগে আমরা যোগাযোগ করি এবং ওনারা একটা ডেট দেন, আমাদের ডেটের সঙ্গে মিল সামঞ্জস্য রেখে। তো অ্যাকর্ডিংলি আমরা আজকের দিনটাকে ধার্য করেছি এবং ওনারা এসছেন কৈলাসহর ব্লাড ব্যাংক থেকে, এসে ওনারাই সংগ্রহ করছেন। স্যার আজকে তো ওনাদের একটি ধর্মঘট যেটা শুনছিলাম আমরা, তো আজকে ওনারা কি কিছু আপত্তি করেছিলেন? যে না, ওনারা এসছেন, এসে বলছিলেন যে আমাদের তো ডক্টর কেউ আসেননি, তার কারণটা হচ্ছে আজকে আমাদের ধর্মঘট, রাজ্যব্যাপী সব ডাক্তাররা ধর্মঘটে চলে গেছেন। তো তারপর আমি সঙ্গে সঙ্গে আমি ব্লাড ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলাম, চিফ মেডিকেল অফিসারের সঙ্গে যোগাযোগ করলাম। তো ওনারা বললেন যে না, এরকম ধরনের
কোনো ধরনের বিশেষ যদি অসুবিধা হয় তাহলে আমাদের ইনপেশেন্টের জন্য আউটডোরটা বন্ধ থাকবে, কিন্তু ইনপেশেন্টের জন্য কুমারঘাট এবং ফটিকরায় স্বাস্থ্যকেন্দ্র খোলা আছে। যদি কোনো ধরনের অসুবিধা হয় আপনারা তাৎক্ষণিকভাবে, আমাদের অ্যাম্বুলেন্সও আছে, আমাদের গাড়িও আছে, আপনারা সাহায্য নিতে পারেন এবং ব্লাড ডোনেশন কন্ট্যাক্ট করতে পারেন। অ্যাকর্ডিংলি আমরা যেহেতু আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে নিয়েছি, তো সেই হেতু ওনাদের পরামর্শক্রমেই আমরা ব্লাড ডোনেশনটা আজকে সম্পন্ন করলাম। স্বাস্থ্য সচেতন সুস্থ সমাজের সকল মানুষই জানে রক্তদান মহৎ কাজ, কিন্তু রক্তদান করার সময়ও রক্তদাতাদের কিছু বিশেষ নিয়ম মেনে রক্তদান করতে হয়, না হলে রক্তদাতা রক্তগ্রহীতা উভয়েরই জীবন সংশয়ের মতো বিপদ হতে পারে, সেটাও শিক্ষিত সুস্থ সকল মানুষের অজানা নয়। যে জায়গায় একজন কলেজে অধ্যক্ষ হয়ে এত বড় স্পর্শকাতর বিষয়কে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র রুটিন প্রোগ্রামকে গুরুত্ব দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ছাত্র সমাজ সহ শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে। প্রশ্ন উঠেছে, যিনি ছাত্রদের জীবনকে গুরুত্ব দেননি তিনি পঠন পাঠনে ছাত্রদের কি শিক্ষায় শিক্ষিত করছেন তা সহজেই অনুমেয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মনের পর এবার রাজ পরিবারের আরেক সদস্য তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন তির্যক ভাষায় আক্রমণ করলেন নিজেদেরই শরিক দল আইপিএফটি সুপ্রিমো তথা রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মাকে। জিষ্ণু দেববর্মন বলেছেন, এনসি দেববর্মা জনজাতিদের তিপ্রাল্যান্ডের স্বপ্ন দেখিয়ে এখন নিজেই স্বর্ণ ভান্ডার খুঁজছেন, কখনো বা রাজবাড়িতে, আবার কখনো কংগ্রেসে, কখনো বিজেপিতে। তিনি বলেন, তিপ্রাল্যান্ড এখন স্বপ্নল্যান্ডে পরিণত হয়ে গেছে। জনজাতিদের অনেক টুপি পরিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। তিপ্রাল্যান্ডের স্বপ্ন না দেখে জনজাতিদের এখন উন্নতির সাথে চলার আবেদন জানান তিনি। পাশাপাশি এডিসিকে আরো শক্তিশালী করার জন্য চিন্তা ভাবনা করার কথাও বলেন জনজাতিরা। জনজাতি যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি নিজেদের রাজ্যে যেন সম্মানের সাথে বাঁচা যায় সেই স্বপ্ন দেখতেই জনজাতিদের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী রেবতী কুমার ত্রিপুরার সমর্থনে করবুকের চেলাগাং বাজারে এক জনসভায় এভাবেই বললেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। স্বর্ণ ভান্ডার খুঁজছেন, রাজবাড়িতে স্বর্ণ ভান্ডার আছে না বিজেপির কাছে আছে না কংগ্রেসের কাছে আছে? আপনি স্বর্ণ ভান্ডার খুঁজছেন মানুষকে স্বপ্ন দেখিয়ে ত্রিপুরাল্যান্ডে? আমাদের জনজাতি সমাজ আর টুপি পরা রাজনীতি করবেন না। দশরথ বাবু যখন ছিলেন, যারা বয়স্ক আছে ওরা জানেন, দশরথ বাবু যখন ছিলেন নেতা, বড় নেতা, জনজাতিদের স্বপ্ন দেখিয়েছেন মুক্তি, বড় মুক্তি পরিষদ। কিন্তু আমরা জনজাতিরা কোথায় মুক্তি পেলাম? বললাম গিয়ে মানিক সরকারের দাস। এবার কংগ্রেসের কাছে ভান্ডার খুঁজে, ভান্ডার কোথায় আছে উনি দেখছেন। ত্রিপুরাল্যান্ডটা কোথায়? ত্রিপুরাল্যান্ড কোথায়? স্বপ্ন দেখেছেন যুবকদেরকে, ত্রিপুরাল্যান্ড হয়ে গেছে আজকে স্বপ্নল্যান্ড। দেখা যায় ঘুম থেকে উঠলে আমাদের জনজাতিরা পানীয় জল অবধি নেই। জনজাতিদের কাছে আমার এই আবেদন, আমরা উন্নতির সঙ্গে চলব, আমাদের সমাজের উন্নতির কথা চিন্তা করব, এডিসিকে আরো শক্তিশালী করার জন্য চিন্তা করব। আমরা চিন্তা করবো আমাদের যুবকদের যেমন চাকরি হয়, কর্মসংস্থান হয়, আমরা যেমন আমাদের নিজের রাজ্যে সম্মানের সঙ্গে বাঁচতে পারি, সেটাই আমাদের স্বপ্ন হবে। আইজিএম হাসপাতালের চিকিৎসক ডক্টর দীপঙ্কর দেবনাথকে নিগ্রহের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে শুক্রবার রাতে আগরতলার সিটি সেন্টারের সামনে ধর্নায় বসলেন সমস্ত চিকিৎসকরা। বুকে কালো ব্যাজ পরে চিকিৎসকরা ধর্নায় বসেন। বৃহস্পতিবারের চিকিৎসক নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা জানান চিকিৎসকরা। তাদের অভিযোগ, প্রশাসনের ভূমিকা সঠিক না হওয়ায় কিছুর একটা ঘটলেই প্যাশন পার্টি আইনের পথে না গিয়ে সরাসরি আইন হাতে নিয়ে চিকিৎসক পেটাতে শুরু করে। গত এক বছরে এমন লক্ষাধিক ঘটনায় চিকিৎসকরা জনগণের হাতে আক্রান্ত হয়েছেন বলেও জানান চিকিৎসকরা। এদিন এই ধর্নায় জুনিয়র চিকিৎসকদের সংখ্যায় ছিল বেশি, সিনিয়র চিকিৎসকদের উপস্থিতি ছিল হাতে গোনার মতো। জুনিয়রদের সামনে ঠেলে দিয়ে সিনিয়র ডাক্তাররা এহেন গা বাঁচানোর ঘটনায় বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মারুস না রে,
माल लेके होता है डॉक्टर पूछ रहा है हाँ मारूस ना रे माल लेके होता है डॉक्टर पूछ रहा है हाँ রিসেন্টলি গতকালকে আমাদের একজন কলিগ যিনি কিনা খুব নাম করা একজন গাইনোকোলজিস্ট দীপঙ্কর দেব ডক্টর দীপঙ্কর দেব নায়ক আইজিএম হাসপাতালে কর্মরত ছিল ডিউটি থেকে ভোরবেলা ওকে টেনে হিচড়ে বের করে মারতে অমানুষের মতো মারতে ওকে এই আইজিএম হাসপাতাল থেকে সিটি সেন্টার অব্দি ট্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়। ও এখন খুব গুরুতরভাবে আহত হয়ে ও জীবিত ট্রমা সেন্টারের চিকিৎসাধীন। তো এই যে সামগ্রিক পরিস্থিতি, এই যে উত্তাল করা পরিস্থিতি, এটা কিন্তু একদিনের সৃষ্টি নয়। তাই দেখা যাচ্ছে যে ডাক্তারদের উপর শুধু বিনা কারণে শুধু আক্রমণ হচ্ছে। ডাক্তারদের উপর আক্রমণ করে কি হচ্ছে? আর এই সব ডাক্তার এথিক্সের মধ্যে মানুষ অমন না। চিকিৎসার সময় যে কোনো প্রকার বিপদ থাকে, আপদ থাকে, মানুষ চিকিৎসার মধ্যে সবাই যে চিকিৎসা আসলেই যে সময় বেঁচে উঠবে এরকম কিছু না। ডাক্তাররা কোনো ডাক্তার চায় না যে একটা রুগী মারা যায়। তারা সম্পূর্ণ চেষ্টা করে এবং সম্পূর্ণ প্রকার এথিক্স মেনে সবকিছু মেনেই তারা চেষ্টা করে। কিন্তু কি পেশেন্ট পার্টিরা কি করে? সরাসরি ডাক্তারদের উপর চড়া হয়ে যায় এবং তাকে অমানসিকভাবে মারতে চেষ্টা করে। এগুলো আইন হাতে নেওয়া কোনো মতেই উচিত না। আচ্ছা, প্রশাসন সম্বন্ধে আপনার ভূমিকা কি? প্রশাসনের ভূমিকা প্রশাসন দেখুন, একটা প্রশাসন অবশ্যই প্রশাসন দেখবে, কিন্তু প্রশাসন তৈরি হয় জনগণ নিয়ে। আমরা জনগণই আছি বর্বরতার মতো চিন্তাধারা দিয়ে, অন্ধযুগীয় চিন্তাধারা দিয়ে। এখন ডাক্তারকে যদি আমরা মারার মতো হতে পারি, ডাক্তার যদি দেওয়া বন্ধ করে, সার্ভিস দেওয়া বন্ধ করতে, তাহলে কোথায় যাবে? আর প্রশাসনের কাছে আমরা অবশ্যই আবেদন জানাবো, প্রশাসন যারা দোষী তাদেরকে চিহ্নিত করা যায়, তাদেরকে কোনোভাবেই সবসময় গ্রেফতার করা হয় না। এর আগেও যে ঘটনাগুলি ঘটেছে বিভিন্ন সময়, এই ঘটনা দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে অনেক রাজনৈতিক লোক ডাক্তারকে গিয়ে হুমকি মারছে, সবকিছু করছে, প্রশাসন তাদেরকে কোনো ইয়ে করছে না। আমরা আচ্ছা, আপনার নাম? আমার নাম আইজিএম হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় অবশেষে চাপের মুখে মুখ খুললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি চিকিৎসক নিগ্রহের ঘটনার বিরুদ্ধে সরকার কড়া ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দেন তিনি। এছাড়া চিকিৎসকদের নিরাপত্তায় রাজধানীর দুটি হাসপাতালে পুলিশ পিকেট বসানো হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, আইজিএমের ঘটনায় ধৃত 5 অভিযুক্তের অন্তর্বর্তীকালীন জামিন বাতিলের জন্য উচ্চ আদালতে আপিল করবে সরকার। আইজিএম হাসপাতালের প্রসূতি বিভাগে মাম্পি দাস নামে একজন রোগী মৃত্যুর ঘটনায় বুধবার শেষ রাতে হাসপাতালের চিকিৎসক দীপঙ্কর দেবনাথকে প্রচন্ড মারধর করে দুষ্কৃতীরা। তারা চিকিৎসককে হাসপাতাল থেকে টেনে হিচড়ে বের করে মারাত্মকভাবে জখম করে পরে চিকিৎসককে অফিস লেনের রাস্তায় ফেলে যায় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার ভোরের দিকে চিকিৎসককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় রাজ্যের চিকিৎসক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে চিকিৎসকদের সংগঠন, পাশাপাশি ঘটনার বিরুদ্ধে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেয় তারা। স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনও ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন, বলেন সাবরুমে চিকিৎসক নিগ্রহের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের জন্য জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেন তিনি, কিন্তু আশ্চর্যজনকভাবে এরপরও গ্রেফতার হয়নি অভিযুক্ত ওই বিজেপি মন্ডল সভাপতি। ফলে দুষ্কৃতীরা একের পর এক চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটিয়ে যাওয়ার আশঙ্কা পাচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুক্রবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আইজিএম হাসপাতালের চিকিৎসক নিগ্রহের নিন্দা জানান। উল্লেখ্য, এই ঘটনায় অভিযুক্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল কল্যাণপুরের খোকন দাস, সুমন দাস, বিকাশ দাস, প্রদীপ চন্দ্র দাস এবং অর্জুন দাস। এদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা মামলা রুজু করা হয়, কিন্তু 5 অভিযুক্ত আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যায়।
কিন্তু সরকার এর জামিন বাতিলের জন্য উচ্চ আদালতে শুক্রবারই আবেদন জানাবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়া ডাক্তারদের নিরাপত্তায় রাজধানীর জিবি পন্থ হাসপাতাল এবং আইজিএম হাসপাতালে পুলিশ পিকেট বসানো হবে বলেও জানান তিনি। সবরুমে চিকিৎসক নিগ্রহের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, এই ব্যাপারে অভিযুক্ত মণ্ডল সভাপতিকে দলীয়ভাবে শোকজ করা হয়েছে। এছাড়া গত 9 এপ্রিল তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। ডাক্তারদের উপরে আক্রমণ সংঘটিত হয়েছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। ল অ্যান্ড অর্ডার হাতে নেওয়া সেটা এই সরকার কোনো মতে বরদাস্ত করবে না। এবং ডাক্তারদের প্রফেশন রয়েছে, ওনারা পেশেন্টকে কিভাবে ভালো করা যায়, বাঁচানো যায় সেটাই প্রচেষ্টা করেন। তার মধ্যে কি হয়েছে না হয়েছে তার জন্য আইন আছে, আদালত আছে, কমপ্লেন্ট আছে, সরকার রয়েছে, মন্ত্রী রয়েছে। আর ডাইরেক্ট ফিজিক্যালি আক্রমণ করা তার উপরে, সেটা অত্যন্ত বর্বরোচিত ব্যবহার। সরকার তার ঘোর নিন্দা করে এবং আমি এবং আমার সরকার কোনো মতে এগুলি বরদাস্ত করবে না। যে পেশেন্ট মাম্পি দাসের মৃত্যুর পর যে ঘটনাটা জিএম হসপিটাল হয়েছে, সে বিষয়ে সরকার এবং পুলিশ করার পদক্ষেপ নিয়েছে। আন্ডার সেকশন 364, 307, 333 and 427 এবং 34 IPC and 3(a)(b এই ধারায় কেস নেওয়া হয়েছে। আর তার মধ্যে খুকন দাস, সুমন দাস, বিকাশ দাস, প্রদীপ চন্দ্র দাস, অল আর ফ্রম কল্যাণপুর, এবং অর্জুন দাস আগরতলা থেকে, এই 5 জনকে পুলিশ অ্যারেস্ট করেছিল এই কেসে। আর তারপর ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ওনারা আপিল করেছেন। অন্তরিম বেলের আদেশ ম্যাজিস্ট্রেট দিয়েছে, সেটা জুডিশিয়াল সিস্টেম। পুলিশ তার কাজ সুদক্ষতার সঙ্গে করেছে এবং সমস্ত ধারাগুলো লাগানো হয়েছে। 307 লাগানো হয়েছে, তার মধ্যে 307। এখন ম্যাজিস্ট্রেটের জুডিশিয়াল সিস্টেমে সরকার হস্তক্ষেপ করতে পারে না। আর তারপরও কালকে এরা বেলে বেরোতে পারেনি, বিশালগড় জেলে আছে, কারণ কি বন্ড জমা হয়নি। তো এখনো আসামি জেলেই আছে। এবং সরকারের পক্ষ থেকে আমি ডাইরেকশন দিয়েছি ডিজিকে এবং অ্যাডভোকেট জেনারেলকে যে এই বেলের ক্যান্সেলেশনের জন্য সরকার হাইকোর্টে বা ডিস্ট্রিক্ট কোর্টে আজকেই আপিল করবে। এবং প্রসঙ্গত বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত 1 বছরে সারা রাজ্যে চিকিৎসক নিগ্রহের মোট 10টি ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রে বিচার পাননি চিকিৎসকরা। এই সমস্ত ঘটনায় রাজ্যে এখন ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বিশেষজ্ঞ মহলের দাবি। এমনকি নতুন ডাক্তাররাও রাজ্যের চাকরিতে যোগদানে অনীহা প্রকাশ করে চলেছে বলে খবর। রাজ্যের দুষ্কৃতীদের বেপরোয়া আস্ফালনে সাধারণ আইন শৃঙ্খলাও এখন প্রশ্নচিহ্নের সম্মুখীন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বোল। আগরতলা চিকিৎসক নিগ্রহের ঘটনার প্রতিবাদ জানিয়ে সরকারি কাজ ব্যতীত প্রাইভেট চেম্বার সহ সব ধরনের সামাজিক কাজ থেকে বিরত থাকার সাবরুমে চিকিৎসক সহ সব স্বাস্থ্যকর্মীরা, নার্স, এটিজিটি এবং IAM এই 3টি সংগঠন এই সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্যকর্মীদের দাবি, গত 1 বছরে 10 জন চিকিৎসকের নিগ্রহ হওয়ার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।
রাজধানী আগরতলায় চিকিৎসক নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যব্যাপী স্বাস্থ্যকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। শুক্রবার সাবরুমে সরকারি কাজ ব্যতীত অন্য সব ধরনের সামাজিক কাজ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার এক বৈঠকে মিলিত হয়ে সাবরুমের নার্স অ্যাসোসিয়েশন, এটিজিএটি এবং আইএমএ সংস্থার সদস্যরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সিদ্ধান্ত মোতাবেক এদিন সাবরুম শহরের চিকিৎসকদের প্রাইভেট চেম্বার, ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ ছিল। এদিন এক সাংবাদিক সম্মেলনে সাবরুম মহকুমা হাসপাতালের চিকিৎসকরা এই সংবাদ জানিয়েছেন। আমরা এটিজিডিএ, আইএমএ এবং সমস্ত নার্স অ্যাসোসিয়েশন এবং অন্যান্য প্যারামেডিক্যাল অ্যাসোসিয়েশন যাদের আছেন সবাই মিলে গত কালকে যে ঘটনাটা হয়েছে, সাবরুমের প্রাক্তন ডক্টর ছিলেন ডক্টর দীপঙ্কর দেবনাথ, ওনার উপর পাশবিক পশুর মতো অত্যাচার করা হয়েছে। তো ওই ঘটনার প্রতিবাদে আমরা টোটালি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগে যেগুলো সামাজিক কাজকর্ম করতাম, যেমন আমাদের এখানে আজকেই একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হওয়ার কথা ছিল, যেখানে প্রায় 80 জন ডোনার ছিল। তো আমরা এগুলো আর আপাতত আমাদের কিছু দাবি আছে, দাবিগুলো সম্পূর্ণভাবে পূরণ হওয়া পর্যন্ত আমরা ক্যাম্প করতাম বিভিন্ন ক্লাবের উদ্যোগে অথবা মানবিক কারণে। তো আমরা এগুলো আপাতত বন্ধ রাখছি। শুধুমাত্র আমরা সরকারি সার্ভিস যেগুলো হয় হাসপাতালে ওইগুলো আমরা জারি রাখবো, পাশাপাশি প্রাইভেট চেম্বারও আমরা অফ রাখছি। আর এটা কি ছাপনো হচ্ছে না অল্টিক ভাবে বলছে এবং নার্সেস অ্যাসোসিয়েশন এবং এনডিএটির পক্ষ থেকে। সাংবাদিক সম্মেলনে চিকিৎসকরা জানান, বৈঠক থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন এখন পর্যন্ত 1 বছরে 10 জন চিকিৎসক নিগ্রহের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সহ সমস্ত হাসপাতালে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা প্রভৃতি। এই দাবিগুলি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানান। সাবরুম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। প্রত্যেক রাজনৈতিক দলকে তাদের নিজস্ব তহবিলের বিস্তারিত উৎস জানাতে নির্দেশ দেশের সর্বোচ্চ আদালতের একটি জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে শুক্রবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্দেশে সুপ্রিম কোর্ট জানায়, নির্বাচনী বন্ড অবৈধ নয়, তবে রাজনৈতিক দলগুলি তাদের অর্থের উৎস জানাতে হবে। তাছাড়া তারা কাকে টাকা দিচ্ছেন সেগুলির রসিদ গোপন খামে নির্বাচন কমিশনে পেশ করতে হবে। এমনকি নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর 30 মে তারিখের মধ্যে কারা রাজনৈতিক দলগুলিকে আর্থিকভাবে সাহায্য করেছেন তাও জানাতে হবে কমিশনকে। সুপ্রিম কোর্টের দায়ের করা জনস্বার্থ মামলার মূল বক্তব্য ছিল, এই নির্বাচনী বন্ডের মাধ্যমে অজ্ঞাত উৎস থেকে রাজনৈতিক দলগুলি অর্থ পাচ্ছে, সে অর্থ নির্বাচনের কাছে খরচ হচ্ছে। এদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বেঞ্চ নির্বাচন কমিশনের অবস্থান পরীক্ষা করে দেখছে। পুরো বিষয়টি দীর্ঘ শুনানির দাবি রাখে, এখন সে সময় নেই। আর তাই এবারের মতো একটি পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। এটা কারো পক্ষেও নয়, কারো বিপক্ষেও নয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল একটি গাভীর। ঘটনা শুক্রবার সকাল নাগাদ দক্ষিণ আনন্দনগর এলাকায়। এ ব্যাপারে বিদ্যুৎ নিগমের কাছে ক্ষতিপূরণের দাবি করেছেন গাভীর মালিক তপন নম। অন্যান্য দিনের মতো এদিন সকালে গোয়াল ঘর থেকে গাভী বের করে পাশে বিদ্যুতের খুঁটির কাছে বাঁধেন তপন নম। কিছুক্ষণ পরে দেখতে পান ছটফট করে মারা যাচ্ছে গাভীটি। গাভীর মালিককে ছুটে যেতে চাইলেও বাধা দেন প্রতিবেশীরা, ফলে মুহূর্তের মধ্যে মারা যায় গাভীটি। আপনার নাম কি? এলাকাটার নাম কি? এলাকার নাম আনন্দনগর, দক্ষিণ আনন্দনগর। কি দিয়েছিল ঘটনাটা? কি দিয়েছিল ঘটনাটা? তো এই জায়গার ভিতরে আমি গরু বাঁধছি, বাঁধতে আসে গরু ঘরটা পয়সা হতাম গেছি, পয়সা করে গরুটা নিয়ে আসে জল খাওয়া বনে কুঞ্জি বান্ধব। এমনি এর ভিতরে আমি বাসটা লিয়ে আইছি, এমনি সবাই না করতেছে, এরপর আমি আই বসি বুঝা। কি দিয়েছে? কি লিগে মরছে আমার গরুটা? আমার গরুটা কারেন্ট শর্ট থেকে মাটি শর্ট হয়ে সেটা মরছে। মানে কি যেমন হচ্ছে দেখি তারা যারা কারেন্ট অফিসারের দোষ আছে না কিছু? তারা তো দোষ থাকবে, তারা কারেন্ট ঠিক করে না ঠিক মতন, নাহলে মাটি কেমনে শর্ট হোক। এনে কোনো আপতিন কিচ্ছু নাই, পরিষ্কার জায়গা। আমি গরুটা এনে গাছ খাইতেছে এনে বাইন্দা গরু। ঘটনার প্রেক্ষিতে বিদ্যুৎ নিগমকে দায়ী করেছেন এলাকার মানুষ। এলাকায় বড় ধরনের বিদ্যুৎ গোলযোগ দেখা দিলেও লাইন সারাই কোনো ব্যবস্থা গ্রহণ করে না নিগম। শুক্রবারও এই অব্যবস্থারই খেসারত দিতে হলো। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট শেষ হলো। 23 মে গণনা পর্যন্ত জমাকৃত ইভিএম গুলিকে
অক্ষত রাখার দায়িত্ব পড়েছে সিআরপিএফ এর উপর। তাই স্ট্রং রুমে নিশ্চিত নিরাপত্তায় নিয়োজিত সিআরপিএফ এর জওয়ানরা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট শেষে ইভিএমগুলিকে রাখা হয়েছে রাজধানীর রমাকান্ত একাডেমির স্ট্রং রুমে। সেখানে পাহারায় আছে সিআরপিএফ। আগামী 23শে মে হবে ভোট গণনা, তাই 41 দিন অক্ষত রাখতে হবে ইভিএমগুলিকে। প্রসঙ্গত আগামী 18 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট, তাই পশ্চিম ত্রিপুরার ভোট শেষ হলেও ভোটের রেশ রয়ে গেছে। স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার সন্দীপ এন মহাত্মা। वेस्ट त्रिपुरा पार्लियामेंट्री कंस्टिट्यूंसी के लिए हमारे जो वेस्ट त्रिपुरा का 14 असेंबली कंस्टिट्यूंसीज है उसके स्ट्रॉन्ग रूम्स हमारे उमाकांत एकेडमी में है और ईसीआई का जो गाइडलाइंस है उसी हिसाब से ये प्रॉपर उसका सीलिंग प्रोसेस कल रात को काफ़ी लेट समय तक ये प्रोसीजर चला। वो खत्म होने के बाद सीएपीएफ यहाँ पर प्रेजेंट है, सीसीटीवी इसका कंटिन्यूस कवरेज है। इसके अलावा कैंडिडेट और उसके रिप्रेजेंटेटिव भी यहाँ से उसको मॉनिटर कर सकते देख सकते हैं और पूरी सिक्योरिटी स्ट्रॉन्ग रूम की यहाँ पे दी जाएगी और कंटिन्यूसली इसको मॉनिटर किया जाएगा। एआरओज इसको अल्टरनेटिव जो इनको रिपोर्ट करना होता है वो रिपोर्ट करेंगे और हम पूरी तरीके से उसको सिक्योर करके रखेंगे। सर कितना स्ट्रॉन्ग रूम है यहाँ पे? हमारे 14 एसेस के लिए 14 स्ट्रॉन्ग रूम है। हर एक एसी के लिए एक स्ट्रॉन्ग रूम होना चाहिए, तो सारे ईवीएम्स 14 स्ट्रॉन्ग रूम में हैं। আশা করা যায় অন্যান্য বারের লোকসভা নির্বাচনের মতোই এবারের নির্বাচনের গণনা পর্যন্ত স্ট্রং রুমে থাকা ইভিএমগুলি অক্ষতই থাকবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবুল। সবে মাত্র শেষ হলো পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট। এরপর দিনই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের পুলিশ পার্সোনালদের পোস্টাল ব্যালটে ভোট হলো, কিন্তু নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে ভোট শুরু করতে পারেনি কমিশন। এ নিয়ে ক্ষোভ দেখা দেয় ভোটদাতাদের মধ্যে, যদিও অন ক্যামেরায় এর বহিঃপ্রকাশ নেই। শুক্রবার রাজধানী শিশু বিহার বিদ্যালয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের পোস্টাল ব্যালটে ভোট নির্ধারিত ছিল সকাল 9টা থেকে, কিন্তু নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরেও ভোট শুরু করা যায়নি। নির্বাচন কমিশনের কর্মীদের কর্মসংস্কৃতির নমুনা দেখে ভোট দিতে আসা পুলিশ পার্সোনালরা রীতিমতো ক্ষুব্ধ। ভোটদান কেন্দ্রে ছিল চূড়ান্ত বিশৃঙ্খল পরিবেশ। কেন 1 ঘন্টা পরও ভোটদান শুরু করা যায়নি এই নিয়ে মন্তব্য করতে সবাই এড়িয়ে গেছেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবুল। কালের বোধন বাসন্তী পুজো শুরু। শুক্রবার সপ্তমী। বাসন্তী পুজোকে কেন্দ্র করে ভক্ত সাধারণের পাশাপাশি আয়োজকদের বর্তমানে উৎসবের মেজাজ। শরতে অকাল বোধন আর বসন্তে কালের বোধন বাসন্তী পুজো সনাতনী ধর্ম বিশ্বাসীদের প্রাচীন ধর্মীয় রীতি। সে মতে কালের বোধন বাসন্তী পুজো শুরু। শুক্রবার সপ্তমী, তাতে এখন ভক্ত সাধারণের পাশাপাশি বাসন্তী পুজো আয়োজকদের মধ্যে উৎসবের মেজাজ। সে মেজাজেই এবারও বাসন্তী পুজোর আয়োজন করেছে ফায়ার সার্ভিস পুজো কমিটি। সপ্তমীর সকালে ফায়ার সার্ভিস পুজো কমিটির বাসন্তী পুজোয় এলাকার ভক্তিপ্রাণ মহিলারাও সামিল হন। এই পুজো আয়োজনে রামনগর বিধানসভা এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত আশানুরূপ সহায়তা করেছেন বলে নিজ প্রতিক্রিয়া জানালেন ফায়ার সার্ভিস পুজো কমিটির জনৈক কর্তা। ফায়ার সার্ভিস কমিটি নাম দিয়া এটা আমাদের সেকেন্ড বছর পূজা। এই বছর আমাদের রামনগরের মাননীয় বিধায়ক সুরজিৎ দত্ত আমাদের এটা ভালো হেল্প করছেন পূজাটা করার ব্যাপারে, ওনাদের ধন্যবাদ। পাশাপাশি অফিস লেন পুজো কমিটিও এবার বাসন্তী পুজোর আয়োজন করেছে। সকালে পুরোহিত মা বাসন্তীর সপ্তমী পুজোয় বসেছেন। এক শ্রদ্ধা ভক্তিপূর্ণ পরিবেশ। এলাকাবাসী বাসন্তী পুজোর অনাবিল আনন্দে সামিল। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবুল। ডাক্তার দীপঙ্কর দেবনাথ প্রহৃত হওয়ার ঘটনার প্রতিবাদে রাজ্যের ডাক্তাররা সমস্ত সেবামূলক কাজ বন্ধ করে দিলেন। পাশাপাশি ক্ষুব্ধ ডাক্তারবাবুরা তাদের প্রাইভেট চেম্বারে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিয়েছে। ফলে রোগীকুল গভীর সমস্যার সম্মুখীন। এই পরিস্থিতিতে ডাক্তারবাবুদের প্রতি তাদের গৃহীত সিদ্ধান্তের ব্যাপারে বিবেচনা করার জন্য বিনম্র চিত্রে আবেদন জানিয়েছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন।
রাজ্যের চিকিৎসা পরিষেবায় ঠিক এই মুহূর্তে এক অস্বস্তিকর পরিস্থিতি। ইদানিং যখন রাজ্যে সরকারি চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নত হয়েছে, বেশ প্রশংসা কুড়াচ্ছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। এই পরিস্থিতিতে হঠাৎ করে ডাক্তারদের উপর ক্রমাগত আক্রমণের মাধ্যমে রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উপর চরম আঘাত আনার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। এই পরিস্থিতিতে আইজিএম হাসপাতালের ডাক্তার দীপঙ্কর দেবনাথ নিহত প্রসূতির আত্মীয় পরিজনদের হাতে নৃশংসভাবে প্ররোচিত হয়েছেন, যা রীতিমতো ন্যাক্কারজনক ঘটনা। ঘটনার প্রতিবাদে রাজ্যের ডাক্তার বাবুরা সমস্ত সেবামূলক কাজকর্ম বন্ধ করে দিয়েছেন প্রাইভেটের চেম্বারে রোগীর চিকিৎসা পরিষেবা। ফলে শুক্রবার সকাল থেকে রাজধানী আগরতলা সহ রাজ্যের সমস্ত ডায়াগনোসিস সেন্টার এবং ডাক্তার বাবুদের প্রাইভেটের চেম্বার বন্ধ। তাতে এদিন সকাল থেকে রোগী ও রোগীর আত্মীয় পরিজন গভীর সমস্যার সম্মুখীন। প্রয়োজনে তারা গণহারে ইস্তফা দেবেন বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন অল ত্রিপুরা ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডক্টর রাজেশ চৌধুরী। সমস্ত প্রাইভেট চেম্বার, ক্লিনিক, সমস্ত প্রাইভেট ল্যাব, আমাদের সমস্ত চ্যারিটেবল হেলথ ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, যদি 7 দিনে যদি কিছু না হয় তাহলে আমরা গতকালকে সিদ্ধান্ত হয়েছে আমরা গণ ইস্তফা দেওয়ার চিন্তা করছি সবাই মিলে, সমস্ত ডাক্তার নার্স। একই দিন আমরা প্রায় 900-র উপরে ডাক্তার রয়েছি সারা ত্রিপুরায়। আর সিস্টার একজ্যাক্ট নাম্বারটা জানেন, সিস্টার সংগঠন সমস্ত সংগঠন তারা ছিল, তারাও সমস্ত জেনেছে, তারাও বলার অপেক্ষা রাখে না ডাক্তার বাবুদের এমন সিদ্ধান্ত কার্যকরী হওয়ার ফলে শুক্রবার সকাল থেকে রাজ্যের বিশেষ করে বেসরকারি চিকিৎসা পরিষেবা রীতিমতো স্তব্ধ হয়ে গেছে। বিভিন্ন রোগীদের পাশাপাশি রোগীর আত্মীয় পরিজনরা বর্তমানে এক অভূতপূর্ব সংকটজনক পরিস্থিতির সম্মুখীন। এই পরিস্থিতিতে তাদের দাবির প্রতি সহমত জানিয়ে ডাক্তার বাবুদের প্রতি তাদের গৃহীত সিদ্ধান্তের ব্যাপারে বিবেচনা করার জন্য বিনম্র চিত্তে আবেদন জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। সাফার হোক সেটা নিশ্চয় ডাক্তারবাবুরা কাম্য নয়, ডাক্তারবাবু চাইবে না। আমার নিশ্চয়ই আমরা কথা বলবো, বলে যাতে করে এই সমস্ত দিকটা আশ্বস্ত করার পর যাতে করে তারা সিদ্ধান্ত যেগুলো নিয়েছেন এগুলোর প্রতি সম্মান জানিয়ে আমি বলবো যে আপনারা দয়া করে পুনর্বিবেচনা করুন এবং আপনারা নিশ্চিত মানব সেবার সাথে জড়িত এমন কোনো আচরণ করবে না, সিদ্ধান্ত নেবেন না যাতে করে পাবলিক সাফার করে। আমি এই রাজ্যের মানুষের কাছে বিনম্রতার সাথে আমি আবেদন জানাচ্ছি, এই ধরনের ঘটনা থেকে আপনারা দূরে থাকবেন। ডাক্তারবাবুরা আমাদের পরম বন্ধু, বিপদের বন্ধু, তাদের যদি মনোবল তলানিতে চলে আসে আমরা সবাই সাফার করবো। আমরা যাবো কোথায়? এবং নতুন নতুন ডাক্তাররা তারা কিন্তু আগামী দিনে সাহস পাবে না এই রাজ্যে তারা সার্ভিস করার মতো, তারা কিন্তু মানসিক জোর পাবে না। আমি সকলের কাছে আবেদন করব, দয়া করে ডাক্তারবাবুদের ভুল বুঝবেন না, তাদেরকে গালাগাল করবেন না, আঘাত আনবেন না, তাদের লাঞ্ছনা করবেন না। এবং শুধু এই নয়, সেদিন যে ডাক্তারবাবু সাবরুমেন যাই হোক, ডাক্তার বাবুরা তাদের সমস্ত ক্লিনিক, ডায়াগনোসিস সেন্টার বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু রাজ্যের বেসরকারি চিকিৎসা পরিষেবা স্তব্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। এক অভাবনীয় পরিস্থিতি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। শেষ করার আগে আবার এক নজর শিরোনাম। চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। আইজিএমজিবি এবং সব জেলা হাসপাতালে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত পুলিশের স্কোয়াড প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। চিকিৎসক নিগ্রহ কাণ্ডে অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদানের দাবিতে সিটি সেন্টারের সামনে ধর্নায় বসলেন ডাক্তাররা।
পশ্চিম কেন্দ্রের প্রদত্ত ভোটের হার বেড়ে দাঁড়িয়েছে 83.05%, জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক। আজম হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, জানিয়েছেন এসব ঘটনা বরখাস্ত করবে না সরকার। কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতে রক্তদাতাদের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই রক্ত সংগ্রহ করা হলো ঊনকোটি জেলার কোটিক্রায়ের আম্বেদকর কলেজে। অনুষ্ঠিত হল রক্তদান শিবির। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।